ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। মধু আনতে বাঘের মুখে গল্পটি লিখেছেন শিবশঙ্কর মিত্র। পাঠ্যাংশটি শিবশঙ্কর মিত্র এর সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি শিবশঙ্কর মিত্র এর একটি রোমাঞ্চকর গল্প। এখানে সুন্দরবনের মধু সংগ্রাহকদের জীবনের ঝুঁকি এবং বনের বিপদের একটি নাটকীয় ঘটনা বর্ণিত হয়েছে। গল্পটি পড়লে আমরা যা যা জানতে পারব। ধনাই, আরজান ও কফিল সুন্দরবনের বনে মধু সংগ্রহ করতে যায়। তারা মৌমাছির গতিপথ অনুসরণ করে একের পর এক মৌচাক খুঁজে মধু কাটতে থাকে। কাজের সুবিধার জন্য তারা কিছুটা ছড়িয়ে পড়ে। একটি ট্যাক এর কাছে ধনাই একটি চাক দেখে বুঝতে পারে তাতে মধু নেই, কিন্তু আরজান সন্দেহ করে চাকের দিকে কাদা ছুঁড়ে মারে। মৌমাছিরা তাড়া করলে আরজান ও কফিল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে ধনাই একটি সরু খাদ শীর্ষে পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় একটি বাঘ ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ধনাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সৌভাগ্যবশত বাঘটি ধনাইকে ঠিকমতো আক্রমণ করতে না পেরে একটি তোবলা গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ধনাই বেঁচে যায়, তবে বাঘের লেজের আঘাতে তার মাথার মধুর কলস ভেঙে বাঘের মুখে মধু ছিটকে পড়ে। মধু চোখ মুখে পোড়ায় বাঘ অস্বস্তিতে ফোঁত ফোঁত করতে থাকে। গল্পাংশটি সুন্দরবনের মধু সংগ্রাহকদের সাহস, দক্ষতা এবং বনের অনিশ্চিত বিপদের চিত্র তুলে ধরে। একই সঙ্গে এখানে আকস্মিক সৌভাগ্যের কারণে ধনাইয়ের প্রাণে বেঁচে যাওয়ার ঘটনাও দেখানো হয়েছে। এখন আমরা গল্পটি পড়ব। বনে যাওয়ার কথায় আরজান এক পা পেটপুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হল। ধনাই, আরজান ও কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায়। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে, মন্ত্র জানা চাই। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়। তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে। একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। গরান গাছের ছোট ছোট ফুল, হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝির ঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙ্গি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হল মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে 3 জনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না। এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তখন 3 জনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা। হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক,
দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। ট্যাকের দিকে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে, আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরমুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালাল। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে ৩-৪ হাত চওড়া একটা শীষে ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শীষে পার হবে, তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তোবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে, এমনি করেই পার হবার জন্য। কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করল, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগোবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তোবলা গাছের উপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেল দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। তোবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচাল বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হল সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভিতর। কলসও ভেঙে পড়ল তার মাথার উপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু। আর মুখে মধু পড়তেই বাঘ চোখমুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগল। গল্পটি পড়ে আমরা যা জানতে পারলাম, শিবশঙ্কর মিত্র এর লেখা মধু আনতে বাঘের মুখে গল্পাংশে সুন্দরবনের মধু সংগ্রাহকদের বিপদসংকুল জীবনের ছবি তুলে ধরা হয়েছে। ধনাই, আরজান ও কফিল মধু সংগ্রহ করতে গিয়ে গভীর বনে প্রবেশ করে। হঠাৎ একটি বাঘ ধনাইয়ের ওপর আক্রমণ করলে সে অল্পের জন্য রক্ষা পায়। বাঘটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এবং ধনাইয়ের মধুভরা কলস ভেঙে তার মুখে মধু পড়ে। এই ঘটনায় গল্পে উত্তেজনা ও রোমাঞ্চ সৃষ্টি হয়েছে এবং সুন্দরবনের কঠিন বাস্তবতা ফুটে উঠেছে।